স্নিগ্ধ মুখের আড়ালে লকলকে লালসা। মানুষের সংকীর্ণ মন নারী ও পুরুষের মধ্যে বিভেদের দেয়াল তুলে দেয়, অথচ নারী ও পুরুষ একই রক্তে মাংসে গড়া। আমরা এই ভেদরেখা মুছে ফেলতে চাই। সারিতা, দেখো, তোমার আর আমার শরীরের মধ্যে কোনো কি তফাৎ আছে? প্রশ্নটা ছুড়ে দিয়ে ডক্টর আকমল সারিতার দুধ ফর্সা ডান হাত স্পর্শ করে। সারিতা খানিকটা অপ্রস্তুত। স্যারের হাতের ছোঁয়ায় পুরো শরীরে মুহূর্তে যেন বিদ্যুৎ সঞ্চালিত হয়। নিজেকে সামলে নিয়ে স্যারের কথা মন্ত্রমুগ্ধতায় গিলতে থাকে। ডক্টর আকমল আহমেদ, যিনি অসংখ্য তরুণ তরুণীর আইডল, তার শিশুতোষ থেকে শুরু করে বহু উপন্যাস পাঠক প্রিয়তার শীর্ষে গেছে। তাকে সামনাসামনি একবার দেখা স্বপ্নের চেয়েও অধিক স্বপ্ন সারিতার কাছে। বিশ্ববিদ্যালয়ে স্যার যে সাবজেক্টে পড়ান, সেই সাবজেক্টে ভর্তি হতে পেরে নিজেকে সৌভাগ্যবানই মনে করে এই তরুণী। দেখো, জীবনকে গভীরভাবে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। জীবনের বাঁকে বাঁকে যে আনন্দ, তা গ্রহণ করতে হবে। কিন্তু ধর্মান্ধ গোষ্ঠী স্বর্গের লোভ দেখিয়ে সেই আনন্দ ও মুক্তির পথ রুদ্ধ করে রাখে। কথার পিঠে প্রশ্ন ছুড়ে সারিতা। স্যার, আপনার আইডল কে? সিগমন্ড ফ্রয়েড, দার্শনিক? স্যার, তার কোন বিষয়টি আপনার সবচেয়ে পছন্দের? দেখো, সিগমন্ড ফ্রয়েড জীবনকে খুব নিগূঢ়ভাবে দেখেছেন। তিনি মানুষকে যৌন জীব হিসেবে তুলনা করেছেন। শুধু তাই নয়, মনোজগৎকে তিনি যেভাবে দেখেছেন তার মতো করে আর কেউ পারেনি। এই ধরো, তিনি বলেছেন, একটি শিশু যখন মায়ের স্তন্যপান করে তখন জৈবিকভাবেই মা যৌনতা অনুভব করেন। কতটা অন্তর্ভেদী হলে এরকম মতামত দেয়া যায়? আসলে ধর্মান্ধ চক্র মানুষকে নানা ভয়ভীতি দেখিয়ে শেকলে আবদ্ধ করে রেখেছে। বুঝেছ সারিতা, জীবনকে উপভোগ করতে হয়, নইলে জীবনের কোনো সার্থকতা নেই। স্যার, আপনি তো আমার চোখ খুলে দিচ্ছেন। অনেক প্রশ্নের জবাব পেয়ে যাচ্ছি আপনার সঙ্গে আলাপচারিতায়। আমি ধন্য। সারিতা স্যারের পা ছুঁয়ে সালাম করতে ঝুঁকে যায়। স্যার মেয়েটার দুই কাঁধ ধরে উপরে ওঠায়। শোনো সারিতা, কখনো পায়ে নয়, সবসময় বুকে থাকবে। কথোপকথনের এক পর্যায়ে ড্রয়িং রুমে আসেন মিসেস আকমল। কি, তোমাদের আড্ডা তো বেশ জমে গেছে মনে হচ্ছে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। লাজুক কণ্ঠে সালাম দেয় সারিতা। গুড ইভিনিং। স্যারের কাছ থেকে কিসের পাঠ নিচ্ছিলে এতক্ষণ? না, মানে না। বলো, কোনো সমস্যা নেই। বলো, কোনো সমস্যা নেই। তোমার স্যার নতুন কেউ সাক্ষাতে এলেই ফ্রয়েড সম্পর্কে আগে দীক্ষা দেন। না না, খুব ভালো। কচি মেয়ে, এখনই তো তোমাদের জানতে হবে। তো কি খাবে? এবার মুখ খুলেন ডক্টর আকমল। দেখো, কিছু খাওয়াতে পারো কিনা। মিসেস আকমল বলেন, আজ রাতে না আমাদের পার্টিতে যাবার কথা, তাই কোনো কিছুই রান্না করিনি। ফ্রিজে পানীয় জাতীয় কিছু আছে, অ্যালকোহল। খাবে সারিতা? না ম্যাম, আমি বরং আজ আসি। বিদায় নেয় সারিতা। দরজা পর্যন্ত এগিয়ে দেন ডক্টর আকমল আহমদ। সারিতা মুন্সিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা মেয়ে। অনেকটা উদার, তবে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন পরিবার তাদের। কিন্তু আকমল স্যার ও মিসেস আকমলের এরকম খোলামেলা আচরণে তার মনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। তবে সিগমন্ড ফ্রয়েড সম্পর্কে জানার একটি বিপুল আগ্রহ তৈরি হয়।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যায় সে। উদ্দেশ্য সিগমন্ড ফ্রয়েডের কোনো বইয়ের খোঁজ করা। ঘণ্টাখানেক ইঁদুর খোঁজার পর অবশেষে দেখা মেলে কাঙ্ক্ষিত বস্তুর। ইন্টারপ্রিটেশন অব ড্রিমস 1899 সালে ফ্রয়েডের প্রকাশিত আলোচিত বই। বইটি ভিয়েনা থেকে প্রকাশিত হয়েছিল। মানুষের মানসিক বিকাশ বিষয়ে এক তত্ত্ব দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ফ্রয়েড মানসিক বিকাশকে যৌনতার সঙ্গে সম্পৃক্ত করেন। ফ্রয়েডের মতে মানুষের ব্যক্তিত্বের বিকাশ সর্বমোট 5টি যৌন স্তরের মধ্য দিয়ে হয়। এর যে কোনো একটিতে সমস্যা হলে বা অতৃপ্তি ঘটলে ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে বিকশিত হয় না। ফ্রয়েডের মতে মানুষের যৌন বাসনাগুলি যদি ভালোভাবে পূর্ণ না হয় তবে মানুষের ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সেজন্য তিনি মানুষের ব্যক্তিত্বের বিকাশের স্তরগুলোর নাম দেন মনোযৌন বিকাশ। ফ্রয়েড মনোযৌন বিকাশ তত্ত্বে জানান যে প্রাপ্তবয়স্ক মানুষের মতো শিশুদেরও যৌন অনুভূতি থাকে। শৈশবে নিজের শরীরের যৌন সংবেদনশীল অঙ্গগুলোর সুখদায়ক অনুভূতি শিশুকে যৌন আনন্দ দেয়। সারিতা বইটির বাংলা অনুবাদ পেয়ে লাইব্রেরির এক কোণার আসনে বুঁদ হয়ে গোগ্রাসে গিলতে থাকে। ফ্রয়েডের এই তত্ত্বগুলোর সঙ্গে বাংলাদেশের পারিবারিক ও সামাজিক সম্পর্কের বেশ বৈপরীত্যই লক্ষ্য করা যায়। এগুলো এমন খোলামেলাভাবে ফ্রয়েড প্রকাশ করেছেন যা পারিবারিক ঐতিহ্যকে হুমকির মুখে ঠেলে দেয়। ইসলামের সঙ্গেও অনেক বিরোধপূর্ণ বিষয়ের তিনি অবতারণা করেছেন, যা অনেকের কাছেই অগ্রহণযোগ্য। তবে বইটিতে স্বপ্নে দেখা ঘটনার যে ব্যাখ্যা দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড তা ভিন্ন মাত্রিক মনে হয় সারিতার কাছে। বিকেল 4:30 থেকে রাত 7:30, টানা 3 ঘন্টায় সারিতা শেষ করে বইটি। কেমন যেন ঝিম ধরা অনুভূতি ভেতরে ভেতরে। তাহলে মানুষ কি সত্যি যৌন জীব ছাড়া আর কিছুই নয়? আজ প্রায় 1 সপ্তাহ পর ক্যাম্পাসে এসেছে সারিতা। টানা 5 দিন ছিল বিজয় দিবস সহ অন্যান্য ছুটি। আজ তার কাছে স্পেশাল ডে, কারণ প্রথম ক্লাসটাই ডক্টর আকমল স্যারের কথাগুলো তার এত ভালো লাগে যে পুরো সময়টা তার কাছে আনন্দ প্রহর মনে হয়। আজ ক্লাসের বিষয় পারিবারিক জীবনে স্থিতিশীল সম্পর্ক। ঘড়ির কাঁটা 10টায় পা ফেলার আগেই স্যার ক্লাসরুমে ঢোকেন। সবাই উঠে দাঁড়ান। স্যার আতিউতি করতে থাকেন। আসলে তিনি সারিতাকেই খুঁজছিলেন। সারিতার দিকে চোখ পড়তেই বলে ওঠেন, গুড, আজ ক্লাসে না এলে অনেক কিছু মিস করতে। সারিতা মাথা নাড়িয়ে সায় দেয়। স্যার এ কথা ও কথা বলার পর বিষয়ের গভীরে প্রবেশ করেন। পারিবারিক সম্পর্কের নানা দিক ও তার টেকসই হওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি। এক পর্যায়ে ডক্টর আকমল বলেন, দেখো, মানুষ পৃথিবীতে এসেছেই শারীরিক চাহিদা মেটাতে। জীবনভর আসলে মানুষ শারীরিক জৈবিক ক্রিয়ার মধ্য দিয়ে সে চেষ্টাটাই করে। এক্ষেত্রে যারা দ্বিমত করে তারা আসলে আধুনিক নন, প্রগতিশীল তো দূরের কথা। শুধু মানুষের মধ্য থেকে যদি যৌন আচরণ বা স্বভাবটি উইথড্র করা হয় তাহলে পৃথিবী স্থবির হয়ে যাবে। দার্শনিক সিগমন্ড ফ্রয়েড মানুষকে বলেছেন অ্যানিমেল অফ সেক্স। আমিও তাই বলি। অনেকে বলেন সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন মহৎ উদ্দেশ্যে। আসলে উদ্দেশ্য কিছু নয়, মানুষের জন্মই হয়েছে জৈবিক ক্রিয়া করার জন্য। প্রমাণ চাও তোমরা? স্যারের এই বক্তব্যে সংক্ষুব্ধ এক ছাত্র উঠে দাঁড়ায়। স্যার, প্রমাণ চাই। শোনো, কোরআন দিয়ে শুরু করছি। সূরা বাকারার 223 নম্বর আয়াতে আছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র।
অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। তার মানে এখানে পুরুষকে যখন ইচ্ছা তখন তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি স্ত্রীর সুবিধা অসুবিধারও তোয়াক্কা করা হয়নি। সিগমন্ড ফ্রয়েডের একজন শিষ্য হিসেবে যা বলি, তার চেয়ে আরও এক ধাপ এগিয়ে ইসলাম কেবল পুরুষের যৌন অধিকারকে প্রতিষ্ঠা করেছে এবং নারীকে যৌন মেশিন হিসেবে ব্যবহারের দাসখত দিয়ে রেখেছে। আর হিন্দু ধর্মে তো যৌন সম্পর্কের অবাধ ছড়াছড়িকে চূড়ান্ত অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে। কোনো কোনো পুরাণকারের মতে ব্রহ্মা স্বীয় কন্যা সরস্বতীর সাথে যৌন সংসর্গে লিপ্ত হন। পশ্চিমবঙ্গের কলকাতার জাদুঘরে রক্ষিত এক সুপ্রাচীন মূর্তিতে এর পক্ষে প্রমাণ মিলে, যেখানে দেখা যায় ব্রহ্মার বাম উরুর উপরে সরস্বতী বসে আছেন এবং এক হাত দিয়ে ব্রহ্মার কাঁধ জড়িয়ে বেশ ঘনিষ্ঠ হয়ে আছেন। শিবের লিঙ্গ পূজা করার জন্য তারা চালু করেছেন শিব পূজা। আবার শ্রীকৃষ্ণ তো ফাটিয়েই দিয়েছেন বলা যায়। মামি রাধার সঙ্গে চুটিয়ে প্রেম করে বিশ্বজুড়ে নাম কামিয়েছেন। ডক্টর আকমলের এই লেকচার চলার সময় ক্লাসে মৃদু হইচই শুরু হয়। একজন ছাত্র উঠে দাঁড়ায়। আবির ওর নাম। স্যার, হিন্দু ধর্মের প্রসঙ্গে আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, এটা নিশ্চয়ই হিন্দু ভাইয়েরা উত্তর দেবেন, কিন্তু আমি বলতে চাই কোরআনের একটি আয়াত টেনে এনে যে ব্যাখ্যা আপনি দিয়েছেন সেই প্রসঙ্গে। কোরআনের সূরা বাকারার 223 নম্বর আয়াত উল্লেখ করে আপনি যে ব্যাখ্যাটি দিয়েছেন, এটি বিভ্রান্তিকর ও অযৌক্তিক প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এবার একটু ক্ষেপে গেলেন ডক্টর আকমল আহমেদ। কি বলতে চাও? ফার্স্ট ইয়ারেই দেখছি পাখা গুজিয়ে গেছে, এখনো তো চোখই খোলেনি, ক্যাম্পাসও চিনোনি, তাতেই এই অবস্থা? না স্যার, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না। শুধু কোরআনের আয়াত নিয়ে আপনি যে ব্যাখ্যাটি দিয়েছেন তা যে ভুল তা প্রমাণ করতে চাই। বেশ বিরক্তি নিয়ে ডক্টর আকমল বলেন, বলো বলো, তবে কাঠমোল্লা আর মৌলবাদীর মতো আচরণ করো না। স্যার বলছি, জাস্ট 1 মিনিট সময় দেবেন। মদিনার ইহুদিরা মনে করত কেউ যদি তার স্ত্রীর সাথে পেছন দিক থেকে যোনিপথে সঙ্গম করে তবে এর ফলে টেরা চোখ বিশিষ্ট সন্তানের জন্ম হবে। মদিনার আনসাররা ইসলাম প্রতিষ্ঠার আগে ইহুদিদের দ্বারা যথেষ্ট প্রভাবিত ছিল, ফলে আনসাররাও এই কুসংস্কার বিশ্বাস করতেন। কিন্তু মক্কার অধিবাসীদের মধ্যে এই কুসংস্কার ছিল না। মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় আসার পর জনৈক মুহাজির যখন তার আনসার স্ত্রীর সঙ্গে পেছন দিক থেকে সঙ্গম করতে গেলেন, তখন এক বিপত্তি ঘটল। আনসার স্ত্রী এই পদ্ধতিকে ভুল মনে করলেন এবং প্রতিক্রিয়া দেখিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া এ কাজ কোনোভাবেই সম্ভব না। ফলে ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। এ প্রসঙ্গেই সূরা বাকারার এই আয়াতটি নাজিল হয়, যেখানে বোঝানো হচ্ছে সামনে বা পেছনে যেদিক দিয়েই যোনিপথে গমন করা হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু স্যার, আপনি এখানে এই আয়াতটির ভুল ব্যাখ্যা করে ইসলামের অবমাননা করলেন। এই আয়াতের উদ্দেশ্য ইহুদিদের প্রচারিত একটি কুসংস্কারকে মিথ্যা প্রমাণিত করা, স্ত্রীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য না রেখে যখন তখন অবাধ যৌনাচারের অনুমোদন নয়। স্যার, আপনি তো মুক্ত চিন্তা ধারণ করেন, আপনার বরং এই আয়াতের প্রশংসা করার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে আয়াতটিকে সমালোচনার লক্ষ্যবস্তু বানালেন। ডক্টর আকমল আহমদ রাগে ফোঁসফোঁস করতে লাগলেন। ক্ষুব্ধ হয়ে বললেন, দেখো ছেলে, আমি তোমাকে দেখে নেব, আজ আর ক্লাস নয়, আমার মুডটাই নষ্ট করে দিয়েছে এরা। স্যার রাগ করে ক্লাসরুম ত্যাগ করার পরও ছাত্রদের মধ্যে হইচই থামছে না। তবে সারিতা বেশ চুপচাপ। এবার মুখ খোলে সে। কিরে আবির, স্যারের সঙ্গে তর্ক করা কি জরুরি ছিল? জানিসই তো স্যার ফ্রয়েডের বিষয়ে অনেক কট্টর, তারপরে এসব করতে গেলি কেন? কেন করব না? স্যার একটা ভুল তথ্যকে প্রতিষ্ঠিত করবেন আর কেউ প্রতিবাদ করব না? আচ্ছা, এখন যদি তোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন স্যার, তাহলে?
যা হওয়ার তা হবে, এ নিয়ে আমি ভাবছি না। 24 ঘন্টা পেরিয়ে গেছে এরই মধ্যে। জরুরি একাডেমিক কাউন্সিলের সভাও শেষ হয়েছে। আবির সহ সমাজবিজ্ঞান বিভাগের 3 ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ, শিক্ষকের সঙ্গে অসদাচরণ। এ ঘটনা পুরো ক্যাম্পাসে চাউর হলে সবার মধ্যেই বিস্ময়। ছোট্ট একটা ঘটনাকে আকমল স্যারের মতো প্রগতিশীল একজন মানুষ এত দূর নিয়ে গেলেন। সারিতার মনটাও ভীষণ বিষণ্ণ। দিনমান তার একটাই ভাবনা, কি থেকে কি হয়ে গেল। নির্ধারিত সময়েই সারিতা উপস্থিত হয় ডক্টর আকমল আহমেদের বাসায়। আজ তাকে সময় দিয়ে রেখেছিলেন। সারিতা ড্রয়িং রুমে বসার পর চা দিয়ে যায় কাজের ছেলেটা। 2-1 মিনিট পরেই ভেতরের দাহলিজ থেকে সারিতাকে ডাক দেন আকমল স্যার। সারিতা, চলে এসো। স্যার, গুড মর্নিং। গুড মর্নিং মাই বেবি। শোনো, আজ আমি তোমাকে ফ্রয়েডের হিউম্যান রিলেশন তত্ত্বের প্র্যাকটিক্যাল শেখাবো। স্যার, মানে বুঝলাম না। সারিতার কানের কাছে মুখ নিয়ে ডক্টর আকমল গভীর নিঃশ্বাস ফেলতে ফেলতে বলেন, বাসায় কেউ নেই, তোমার ম্যাম নেই, কাজের ছেলেটাও ইতিমধ্যে বাইরে চলে গেছে। স্যার, আমার ভয় করছে। আপনি আসলে কি করতে চাচ্ছেন? সম্ভোগ আনন্দে ভাসতে চাই। একথা বলেই ডক্টর আকমল সারিতার দুধেল ভরসা হাতটাকে বুকের মধ্যে টেনে নেয়। সারিতা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে। শোনো, আজ যদি তোমার সঙ্গে পরিপূর্ণ মিলতে না পারি, তাহলে আমার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। সামনে বইমেলা, আমার মাথায় 10টি বইয়ের প্লট তৈরি হয়ে আছে, ওগুলো আলোর মুখ দেখবে না। সুতরাং আমার মানসিক প্রশান্তির জন্য এটা জরুরি। তুমি কি চাও না তোমার গুরুতুল্য শিক্ষক একটু প্রশান্তি পাক? তাছাড়া তুমি নবীন, তোমারও তো প্রশিক্ষণের প্রয়োজন আছে। নইলে জীবনের নানা বাঁকে কিভাবে তুমি তোমার বন্ধুদেরকে সামাল দেবে? সারিতা ভয়ে কাঁপতে থাকে, চিৎকার দেবে কিনা ভাবছে। স্যার, আমি আপনার মেয়ের মতো। দেখো, বয়সের ভেদরেখা টেনো না। তরুণ বা বৃদ্ধ বলে কোনো কথা নেই, মানুষের মন সবুজ থাকাটাই আসল কথা। ডক্টর আকমল এক ঝটকায় সারিতাকে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় থাকা চাদরের একটি অংশ সারিতার মুখে গুজে দিয়ে তিনি তার নিজের লালসা পূর্ণ করেন। 3 মাস হয়ে গেছে। সারিতার গর্ভে ভ্রূণ জানান দেয় যে পৃথিবীতে আসার জন্য তার আর মাত্র 7 মাস দরকার। সারিতা ক্লাস, পরীক্ষা, টিউটোরিয়াল কোনো কিছুতেই অংশ নেয় না। বেগম রোকেয়া হলে সে যেন হাজত বাস শুরু করে। বন্ধু বান্ধবীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। 2-1 জন তার খোঁজ নিলেও কারোর সঙ্গেই সে সদাচরণ করে না। 91তম দিনের দিবাগত রাত্রে সারিতা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তার আগে একটি ডায়েরিতে আবিরকে উদ্দেশ্য করে সব ঘটনা লিখে রাখে সে। ঘটনার 7 দিন পর আবিরের হাতে ডায়েরিটা পৌঁছে। আবির ডায়েরিটা শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে কাঁদতে থাকে। তুই কেন আত্মহত্যা করলি সারিতা? আমাদের চেয়ে কি হলের সিলিং ফ্যানই তোর কাছে প্রিয় ছিল? আমাদের বলতি, সব ঘটনা খুলে বলতি, আমরা প্রতিবাদ করতাম, তোলপাড় করে দিতাম ক্যাম্পাস। তোর কারণে লম্পট মুখোশধারী তথাকথিত ভণ্ড প্রগতিশীল পণ্ডিতদের কালো গ্রাস থেকে রেহাই পেত অসংখ্য কোমলমতিরা। এ কি করলি তুই সারিতা? সারিতা।